প্রিয় দর্শক, এই ভিডিওর উপরে তিনটা ভিডিও নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে একটা ভিডিও দেখে আসা যাক। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শিবির ক্ষমতার জুড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক তাদের সদস্য ফর্ম পূরণ করাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, প্রয়োজনে জীবন দেব। ছাত্র শিবিরের সেই কুখ্যাত রাজনীতি কিন্তু বাংলাদেশের কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে হলে হলে শুরু হয়ে গেছে। বাংলাদেশের সেই কুখ্যাত রক কাটা রাজনীতি, মানে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জিম্মি করে তাদের জীবন শেষ করে দেওয়ার রাজনীতি বাংলাদেশের কলেজে কলেজে শুরু হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বুঝতে থাকুন যে ঘটনা কোন দিকে প্রবাহিত হচ্ছে। আর একটা ভিডিও দেখেছি, চলুন। যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। বর্তমান যারা উপদেষ্টা, মানে আন্দোলনের পরবর্তীতে যারা সরাসরি সরকারের আসন পেতে বসে আছে বা সরকারের জায়গা দখল করেছে, সেই শেখ হাসিনার জায়গা দখল করেছে, মন্ত্রী মিনিস্টারের জায়গা দখল করেছে, তাদেরকে কিন্তু একটা হুমকি দিয়েছেন। এই যে নতুন যারা আন্দোলন করতেছে, এরা কারা বলেন তো? এরা কিন্তু তাদেরই সঙ্গী সাথে, যারা সেই 5ই আগস্ট, ভয়ানক 5ই আগস্ট তৈরি করেছিল একটা প্ল্যান মাফিক ভাবে। তারা যারা প্ল্যান মাফিক, একদম প্ল্যান মাফিক, পাই টু পাই, মানে একদম প্ল্যান মাফিক চক্রান্ত করে যারা এই প্ল্যানটা তৈরি করেছিল, এই শেখ হাসিনাকে বা বাংলাদেশ সরকারকে একটা চক্রান্ত ফেলেছিল এবং পুরো বাঙালি জাতিকে যারা গভীর ষড়যন্ত্রে ফেলে দিয়েছিল, তাদেরই কিন্তু এক অংশ এই যে এরা বর্তমান সিটা সাটা ভাবে বুঝতে পারতেছে এবং সাহস নিয়ে তারা চিৎকার করতেছে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় একটা মেয়ের কথা ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে জীবন দিতেই রাস্তায় এসেছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, জীবন দিতে হলে জীবন দিব। তিনি এখন কি বলে একটু শুনুন। হাসিনা সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। আরো যে দলগুলো আছে, এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন ট্যাগ দিচ্ছে। ছোট ছোট করে তিনটে ভিডিও দেখলেন, এবার আমরা মূল আলোচনায় ফিরে যাব। প্রিয় অডিয়েন্স, বাংলাদেশে 3 থেকে 4 দিন আগে আপনারা জানেন বিভিন্ন কলেজের ছাত্র শিবিরের যে কমিটি আছে, সে কমিটির নাম ঘোষণা করতেছে। কমিটির পার্সন গুলো একদম বাংলাদেশের সামনে, মানে বাংলাদেশের মানুষের সামনে চলে আসা শুরু করেছে। কমিটিতে বর্তমান যে সমস্ত ছাত্র শিবিরের কমিটিতে যারা আছে, 2024 সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে তারা কিন্তু মূল ভূমিকা পালন করেছিল, মানে সমন্বয়ক হিসাবে মূল ভূমিকা পালন করেছিল। এবং এটাও শোনা যাচ্ছে কিছু কিছু এই যে ছাত্র শিবিরের কিছু কিছু কর্মী বর্তমান যেগুলো লিস্টেড, মানে নাম বের হয়ে এসেছে বিভিন্ন ইউনিভার্সিটির, লিস্টেড যে কর্মীগুলো আছে, তারা নাকি কিছু কিছু কর্মী, তারা নাকি ছাত্র লীগের সাবেক যে কমিটি, যে ছাত্র লীগের কমিটিতে তারা নাকি হেলমেটধারী বাহিনী হিসেবে বিভিন্নভাবে দায়িত্ব পালন করে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, যে আন্দোলন তাহলে করেছে কারা? এই বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হইল, দেখেন প্রথম থেকে যাই, যে আন্দোলনটা জোরালোভাবে কখন শুরু হইল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে কোটা মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা পাবে না, তাহলে রাজাকারের ছেলেমেয়েরা পাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথাটা বলেছিলেন 3টা থেকে 4টার দিকে। তো আমরা কি দেখতে পেলাম? রাত 1টার দিকে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু কিছু ছাত্রীরা, মানে এই যে কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব ছিল বা কোটা সংস্কার আন্দোলনে যারা জড়িত ছিল, তারা স্লোগান দেওয়া শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এইভাবে কিন্তু তারা একটা স্লোগান দেওয়া শুরু করলো। আচ্ছা, এখন এই যে স্লোগানটা, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান কে দিবে? আপনি দিবেন? আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, আপনাকে একজন যত বড় আঘাত দেখ না কেন বা যত মারপিট করুক না কেন, আপনাকে বন্দুকের সামনে ধরেছে বা আপনাকে মনে করুন যে ফায়ার করতে চাচ্ছে, এখন কেউ একজন আপনাকে ফায়ার করতে চাচ্ছে, যে আপনি বলুন যে আপনি রাজাকার, আপনি কি রাজাকার বলবেন? যদি আপনি বাঙালি হয়ে থাকেন, যদি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি হয়ে থাকেন, বা আপনি যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি বিশ্বাস করেন, এবং বাংলাদেশের বর্তমান মুক্তিযোদ্ধা যারা আছে, বেঁচে আছে যারা, বা মুক্তিযোদ্ধার নাতিপুতি বা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে যদি আপনি রেসপেক্ট করেন, তাহলে কি আপনি জীবনে বলবেন যে আমি রাজাকার রাজাকার? জীবনে বলবেন? আপনার সামনে যদি কেউ বন্দুক ধরে,
শোনেন, আমার ব্যক্তিগত মত আমি বলি, আমার সামনে যদি কেউ বন্দুক না, যদি কামান টামান রাইফেল টাইফেল, সেই অ্যাটম বোম, সে আগ্নেয়াস্ত্র, অনেক বড় বড় আগ্নেয়াস্ত্র ধরে, তাহলে কিন্তু আমি বলবো না যে আমি রাজাকার। আমি বলবো আমি বাঙালি। আই এম এ বাংলাদেশি, আমি বাঙালি, আমি রাজাকার না। রাজাকার মানে কি? রাজাকার মানে কি এখন এটা আমাদের বুঝতে হবে। রাজাকার কারা ছিল বন্ধুরা? বাংলাদেশের রাজাকার বলা হয় কাদের? যারা মুক্তিযোদ্ধা বা মুক্তি বাহিনীর বিপক্ষে কাজ করেছিল। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল বা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যারা কাজ করেছিল, তাদের বিপক্ষে, বাংলাদেশি হয়েও তাদের বিপক্ষে যারা কাজ করেছিল, তার মানে কি পাকিস্তানের পক্ষ হয়ে যারা কাজ করেছিল বাংলাদেশে, তারাই হচ্ছে রাজাকার। তারা কি কি ক্ষতি করেছিল বাংলাদেশের? আপনারা পাঠ্যপুস্তকে পড়েছেন এবং ইতিহাস শুনেছেন যে কোন বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, বা কোন বাড়ির ছেলে পেলে, কোন বাড়ির ছেলে মেয়ে মুক্তিযোদ্ধা করতেছে বা মুক্তি বাহিনী যেখানে যেখানে আছে, তারা এটা খবর দিত। এই যে রাজাকারদের কাজ ছিল কি, এটা খবর দেওয়া, ঠিক আছে? মানে পাকিস্তানের কাছে এই তথ্যটা দেওয়া। পাকিস্তান কি করতো? পাকিস্তানের সেই আর্মি সেনাবাহিনী, তারা কি করতো? তৎকালীন সেনাবাহিনী তারা কি করতো? ওদের সংবাদ পেয়ে পেয়ে তারা ওই সুন্দর একটা মেয়েকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে রেপ করতো। রেপ করে দেখা যায় কি তাদের কাছে ক্যাম্পে রেখে দিত, বা ওই তার ওয়াইফকে ধরে নিয়ে মানে তাদের ক্যাম্পে নিয়ে অক্ষম করতো। তারপরে হয়তো দেখা যায় যারা মুক্তি বাহিনী বা যারা মুক্তিযোদ্ধা বা যুদ্ধ করতেছে, যারা যুদ্ধ করার জন্য প্ল্যান নিয়েছে বা যুদ্ধ করতেছে, যারা যুদ্ধে গেছে, তাদেরকে খুঁজে ক্রাশ ফায়ার করা, ঠিক আছে? আইডেন্টিফাই, মানে এইভাবে আইডেন্টিফাই করে দিত, মানে তাদেরকে তথ্য দেয়া। বাংলাদেশের সবকিছু, মানে বাংলাদেশের মানুষের যে গোপন যে যুদ্ধ, মানে তখন যারা যুদ্ধ করতেছিল, যুদ্ধে লিপ্ত ছিল বা যুদ্ধে গিয়েছিল, তাদের সব গোপন তথ্য এই রাজাকাররা, তৎকালীন রাজাকাররা এই পাকিস্তানের সেনাবাহিনীর কাছে দিত, ঠিক আছে? তার মানে কি যে তারা সম্পূর্ণভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, বিরোধী একটা শক্তি, সম্পূর্ণভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি। তাহলে তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি হয়, হ্যাঁ, তাহলে এখন এই সমস্ত শক্তি কি বাংলাদেশে নাই? মনে করেন কি যে যারা রাজাকার ছিল তাদের নাতিপুতি তো এখন আছে বাংলাদেশে, আছে না? বা যারা তৎকালীন তখন যারা রাজাকার ছিল তাদের ছেলে সন্তানতা আছে এখন বাংলাদেশ, আছে না? অবশ্যই আছে, হ্যাঁ। তখন যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল, তাদের ছেলে মেয়ে বা তাদের নাতিপুতি এখন আছে না? তারা মুখ দিয়ে বলবে যে আমি রাজাকার। এটা কি কোনো মানে করা লাগবে? তাদেরকে ফোর্স করা লাগবে? তাদেরকে ফোর্স করতে হবে? তারা আপন ইচ্ছা মতোই বলবে যে আমি রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার। তারা আপন ইচ্ছা মতোই বলবে। বর্তমান জামাতের আমির শফিকুর রহমান, তেনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন। চলুন আমরা ছোট্ট সেই বক্তব্যটা শুনে আসি। ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকব। এটা থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার না। এরকম তার বক্তব্যে এটা প্রমাণিত হয় যে তারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বা ভয়ে হোক না কেন, যে কোনো ভাবেই তারা পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ নিয়েছিলেন, বা বাংলাদেশের যারা মুক্তি যুদ্ধ করেছিলেন বা বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে তারা ছিলেন আর কি, তখন তারা পাকিস্তান পন্থী ছিলেন। হ্যাঁ, এটাই তো প্রমাণ, ঠিক না?